প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত আমরা একটা ঘোলাটে ধারণা নিয়ে রয়েছি। বাংলাদেশে আসলে কি অবস্থায় রয়েছে? ইন্টারনেট কানেকশন এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, আমাদের সাথে যোগাযোগ এখনো পর্যন্ত কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, দুনিয়া থেকেই অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের সাথে আমরা এই কি অবস্থা রয়েছে সে কোনোভাবে আমরা বুঝতে পারছি না। এই অবস্থাতে যতটুকু জানতে পারছি, কিছু কিছু গণমাধ্যম, কিছু কিছু যোগাযোগ মাধ্যমে যে বাংলাদেশের সকল কিছু স্বাভাবিক রয়েছে সেটি আমাদের বর্তমান সেনাবাহিনীর প্রধান তিনি দাবি করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি একই দাবি করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে সামনের সময় যারা এই ধরনের কাণ্ডগুলি ঘটিয়েছে সে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। এবং আপনারা জানেন যে বিএনপিকে তিনি দায় দিয়েছেন এবং শিবিরের ছেলেরা গ্রাম থেকে এসে ঢাকার আশপাশে থেকে এই ধরনের তাণ্ডব চালিয়েছে গত কদিন ধরে। সুতরাং তাদেরকে বিচার সম্মুখীন করা হবে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গেছে এবং খুবই নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে। আহ এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি পালাবার মতো মানুষ নন, তিনি জনগণের খেদমত করতে এসেছেন, তিনি ক্ষমতার লোভী নন, তিনি ক্ষমতার মুখপাক্ষী নন, এ ধরনের অনেক মন্তব্য করেছেন। বর্তমানে আসলে আমরা যে আন্দোলনটিকে দেখে আসছি সেটি কি কারণ, এরপরে এটার কতটা ভয়ঙ্কর অবস্থাতে গিয়েছে সেই আন্দোলন, এবং বর্তমানে কি অবস্থা আছে, সামনে কি ঘটতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা কতটুকু হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা কতটুকু রয়েছে আমাদের দেশের। আপনারা জানেন বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে, বুদ্ধিজীবীরা তাদের ভূমিকা রাখছে, সেটাও কতটা এখন পর্যন্ত পর্যাপ্ত, সামনের সময় কতটা আসলে বর্তমান বাহিনীগুলির সাথে ফাইট করে একরকম সামনে এগিয়ে যেতে পারবে, আন্দোলনের মূল ভবিষ্যৎ আসলে কোন দিকে গড়াবে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আজকে রয়েছেন যারা আহ মনির হায়দার, তিনি সাংবাদিক এবং পাশাপাশি তিনি বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, অনেক গুণান্বিত যারা মনির হায়দার। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য মনির হায়দার। আহ খুবই দুঃখজনক ভাবে প্রায় এখন পর্যন্ত অন্তত পক্ষে রিনাউন্ড কয়েকটা সংবাদপত্র আন্তর্জাতিক মিডিয়া, আপনি জানেন যে এএফপির সূত্র দিয়ে সবচেয়ে বেশি নিউজ আসছে, সেখানে অন্ততপক্ষে এখন পর্যন্ত 150 মানুষের মৃত্যুর খবর নিশ্চিত ভাবে বলছে। অসমর্থিত সূত্রে প্রায় 300, 350, 400, 400 পর্যন্ত অনেকে দাবি করছে। হিউজ। বাংলাদেশের ইতিহাসে এত মানুষের মৃত্যু কখনো কোনো কারণে ঘটেনি। এখন প্রধানমন্ত্রীর ভাষণ আর বিষয়টা পুরোপুরি কন্ট্রোলে চলে গেছে, সেনাপ্রধানের ভাষণ, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে? সবকিছু কি সমাধান হয়ে গেছে? অনেক ধন্যবাদ জনাব সাইফুল সাগর। আহ, প্রথম কথা হলো যে বাংলাদেশ আমলে শুধু না, মুক্তিযুদ্ধ ব্যতীত 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, এই যে মুক্তিযুদ্ধ কাল। আরেকটু কাছে নিয়ে এখন বলতে হবে আপনাকে। জি। আহ, মাইক্রোফোনটা। হ্যাঁ, আমি মাইক্রোফোনটা তো আমি মাইক্রোফোন। শুনতে পাচ্ছেন না আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন একটু মনে হচ্ছে আরেকটু লাউড হতে পারে, বলুন বলুন, আচ্ছা। ক্লিয়ার শুনতে পাচ্ছি, কিন্তু আহ, ভলিউমটা একটু কমছে। জি বলুন। জি। তো বললাম যে এইটা আপনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আমি আপনাকে একটু কারেকশন করছি। এইটা মুক্তিযুদ্ধ কালের যে 9 মাস, ওই 9 মাস ব্যতীত আপনি সমগ্র ব্রিটিশ শাসন বলেন, আপনার পাকিস্তানের 23 বছর বলেন, এই পুরো সময়কালে কখনো রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এত অল্প সময়ে এত মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি রাষ্ট্র কর্তৃক। সুতরাং এইটা মানে আধুনিক ইতিহাসে বিরল ঘটনা আমাদের এই ভূখণ্ডের জন্য। তো এটা হলো একটা বিষয়। কিন্তু শেখ হাসিনা এই কাজটা অবলীলায় করেছেন, এবং করবার পরে আপনি বললেন যে তিনি তার বক্তৃতায় এবং তার সঙ্গে যারা আছেন তাদের বক্তৃতায় তারা এই হত্যাকাণ্ডের, গণহত্যার বিষয়টাকে বেমালুম চেপে গিয়ে তারা বরং নির্যাতিত, তারা তাদের ছাত্রলীগের কর্মী সমর্থক খুন হয়েছে বা নির্যাতিত হয়েছে সে কথা বলছে, কথিত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা বলছে। এটাই হচ্ছে শেখ হাসিনার এই শাসনকালের সবচাইতে বড় স্ট্র্যাটেজি বা কৌশল। মানে নির্লজ্জতার এটার কোনো সীমারেখা থাকবে না, লজ্জাহীনতার কোনো মানে এটা অতীতে কোনো ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না যে এত নির্লজ্জ নেতা বা রাষ্ট্র ক্ষমতায় আসীন কোনো ব্যক্তি এতটা নির্লজ্জ হতে পারে। দিনকে রাত এবং রাতকে দিন বানিয়ে দেওয়া, ওই জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার মতো আর কি, যে অদ্ভুত এক আধার এসেছে হেথায়। মানে ওই কবিতার মূল কথা হলো, যারা অন্ধ তারা চোখে দেখে বেশি, আর যার জ্ঞানী গুণী লোকদের হৃদয় হলো শিয়াল আর শকুনের খাদ্য। তো বাংলাদেশটাকে শেখ হাসিনা একেবারে ওই জায়গায় নিয়ে গেছে। আহ একটা বিষয় হয়েছে কি, কেউ কেউ বিস্মিত হন, মানে এই এই যা ঘটছে, শেখ হুম। হাসিনার এই নির্লজ্জ মিথ্যাচার কিংবা অবলীলায় এসব খুন অব্যাহত রাখা,
এবং সবকিছু স্বাভাবিক আছে এটা দেখানোর চেষ্টা। হুম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে আমি অবাক হই না। না হওয়ার কারণ হলো আমি একদম শুরু থেকেই দেখেছি যে এই ক্ষমতাসীনরা শেখ হাসিনার নেতৃত্বে এই কৌশলটাকেই তাদের টিকে থাকার প্রধান কৌশল হিসাবে নিয়েছে। মানে এখানে হুম, কোনো নতুনত্ব কিছু নেই। তাদের যে ব্রুটালিটি, তাদের যে হিংস্রতা, তাদের যে পৈশাচিকতা, কিন্তু আবার এগুলা চালানোর পাশাপাশি একসঙ্গে কথিত উন্নয়নের প্রপাগান্ডা চালানো, আমরা অনেক কিছু করেছি মানুষের জন্য, আমরা দেশের মানুষকে অনেক সুখে শান্তিতে রেখেছি, দেশ এগিয়ে হুম, যাচ্ছে। মানে এই দুটো জিনিস সমান্তরালে টেনে নিয়ে যাওয়াটা হচ্ছে এই ক্ষমতাসীনদের প্রধান বৈশিষ্ট্য। যে হুম, তারা নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে কিন্তু চিৎকার করে বলছে যে আমরা আলোর দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্যখানে। সমস্যাটা হয়ে গেছে অন্যখানে বলতে যে এই যে তারা অবলীলায় এই কাজগুলো করছে, এই খুন খারাপি, দমন পীড়ন, গণহত্যা চালাচ্ছে, আবার একেবারে এই দিব্যি একজন ভালো মানুষের মতো বলছে যে না আমি তো কিছু করিনি, সবকিছু তোমরা করেছো, আমাদেরকে তোমরা মেরেছো, আমরা তো ভালো কাজ করছি, ভালোর দিকে নিয়ে যাচ্ছি। হুম, তাদের এই চরিত্র বা কৌশলটা আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পারিনি। বাংলাদেশের মানুষ বলতে এখানে আমি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা আছে তাদের কথা বলছি, বাংলাদেশের সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, তাদের কথা বলছি, এমনকি আমরা যাদেরকে বুদ্ধিজীবী বা জ্ঞানীগুণী মানুষ হিসাবে জানি আমি তাদের কথাও বলছি। আমরা হুম, কেউ কখনোই এই জিনিসটা বুঝবার চেষ্টা করিনি ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই আমরা বুঝবারই চেষ্টা করিনি যে শেখ হাসিনার নেতৃত্বে এই ক্ষমতাসীনরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে অনেক আগে থেকে। এবং আজকে যখন তারা এই যে পরপর তিনটে ভুয়ো ইলেকশন, মানে ডামি ইলেকশন বা ভুয়া নির্বাচন করলো, হুম, অবলীলায় নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে দিল, কোনো রাগঢাক নেই, কোনো সংকোচ লাজ লজ্জা নেই। তারপরে তারা বলছে তারা পৃথিবীতে, মানে শেখ হাসিনা অসংখ্যবার বলেছেন যে তিনি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। মানে এই যে এগুলো বলে বলে দেশটাকে একটা মধ্যযুগীয় বর্বর জনপদে পরিণত তিনি করছেন, এই জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝবার চেষ্টা করেন। এই হুম। বাংলাদেশের মানুষ বুঝবার চেষ্টা না করবার কারণে শেখ হাসিনা আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এবং এতে কোনো সন্দেহ নেই, জনগণের কথা আমি বলছি, আপনার দৃষ্টিতে যে দেশটি কি একটা ধ্বংস? এজন্য সবচাইতে বড় দায়টা হলো হুম, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর, যারা এই ক্ষমতার বাইরে বা বিপক্ষে আছে। আসলে রাজনৈতিক দলগুলোই অফিসিয়ালি নির্বাচিত হোক বা না হোক, হুম, রাজনৈতিক দলগুলোই কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করে। জনগণের প্রতিনিধিত্বের প্ল্যাটফর্ম কিন্তু রাজনৈতিক দল। হুম, তারপরে ইলেক্টেড হয়ে পার্লামেন্টে গেলে পার্লামেন্ট। ধরুন বিএনপির কথা বলি বা জামাত ইসলাম বা অপরাপর, সবার হয়তো সমর্থনের পরিমাণ এক না, কিন্তু হুম, বিএনপির মতো একটা দল তো বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন নিয়েই বিএনপি একটা হুম, রাজনৈতিক দল, এটা কিন্তু একটা শক্তি। এই যে রাজনৈতিক দল, এই যে শক্তি, সে কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে একটা দল আহ, পরিচালনা করছে বা একটা দলের নেতৃত্ব দিচ্ছে। হুম, এই দলটা যদি এই বাংলাদেশ 15-16 বছর ধরে কোথায় যাচ্ছে এটা আজ থেকে আরো 10-12-15 বছর আগে বুঝতে সক্ষম হতো, ঠিকঠাক মতো বুঝবার চেষ্টা করতো, তাহলে কিন্তু শেখ হাসিনা দেশটাকে এখানে নিয়ে আসতে পারতো না। কারণ যদি তারা এটা বুঝতে পারতো, সে অনুযায়ী তারা পাল্টা কৌশল ঠিক করতো এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নিত। কিন্তু বাধাহীন ভাবে, আমি বলবো যে বাধাহীন ভাবে শেখ হাসিনা বাংলাদেশকে আজকের এই জাহান্নাম বানিয়েছে, যেখানে গণহত্যা করেও হাসতে হাসতে সংবাদ সম্মেলনে সে বলতে পারে যে না সবকিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই, আমরা তো কিছু করিনি, উল্টো আমাদেরকে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি করেছে। এই জায়গায় তাকে আসবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি বলবো। সুতরাং শেখ হাসিনার এই কর্মকাণ্ড আগামীতে দেখুন, আমি যদি মানে আপনাকে রেফারেন্স দিয়ে বলি, কোনো এক সময় বলা হতো যে না না হুম, বেগম জিয়াকে জেলে নেওয়ার সাহস শেখ হাসিনা করবে না, আগুন লেগে যাবে একদম। তো শেখ হুম, হাসিনা দেখিয়ে দিল বেগম জিয়াকে জেলে নিয়ে আটকায় রাখলে কিছুই হয় না। তারপরে আপনার মনে আছে যে মানে এখানে তো একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে জামাত শিবির হত্যা করাটাকে ধরেন একেবারে হালাল করে ফেলা হয়েছে, বৈধ। তো ওই হুম, সাইদির রায়ের পরে বাংলাদেশে 100-র উপরে মানুষকে মেরে ফেলা হলো, কিছুই হয় নাই তার, মানে কিছুই হয় নাই। তারপরে আরো অনেক ঘটনা, 3টা ভুয়া ইলেকশন করে ফেললো একেবারে। 2018-র ইলেকশন সবাই আমরা জানি, রাতের বেলায় কিভাবে আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্র দখলে নিয়ে রাতের বেলায় ভোট সেরে ফেলেছে। কিচ্ছু হয়নি তার, সে এরপরে দিব্যি 5 বছর চালিয়ে দিয়েছে। এবার মনে করা হয়েছিল 2024-এ এসে যা এবার আর সে পার পাবে না, কিন্তু এবারও সে খুব ভালোভাবে পার পেয়ে গেছে। তো শেখ হাসিনা দেখছে যে আমি যাই করি কোনো কিছু আলটিমেটলি সে অর্থে চ্যালেঞ্জড হচ্ছে না,
কিছু লোক দেখানো চ্যালেঞ্জ বা কিছু মুখে বলার চ্যালেঞ্জ আসছে, কিন্তু কার্যকর কোনো চ্যালেঞ্জ বা বাধা আসছে না। তো এই বাধাহীন ভাবে সে আস্তে আস্তে আজকে এখানে এসছে। আমি একটা জিনিস বুঝি যে এখানে শেখ হাসিনা, আমি যদি কথাটা বলছি, না বললেও হয়, যদি হুম, পার পেয়ে যায় এত বড় গণহত্যা চালিয়ে, তো হুম, বাংলাদেশে সে এরপরে আর মানে আর কিছুই রাখবে না সে। মানে এই যে অনেক হয়তো কেউ কেউ ভাবতে পারে যে এখন এই ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করেছে, সোশ্যাল মিডিয়া সাময়িকভাবে কন্ট্রোল করছে। বাংলাদেশ ওই প্যান্ডেমিকের সময় আমরা একটা কথা বলতাম না যে পৃথিবী আর কখনো আগের পৃথিবীতে ফিরে যাবে না। বাংলাদেশ হুম। সম্পর্কে আজকে আমি একটা কথা বোল্ডলি কোট আন কোট বলে রাখি, বাংলাদেশ আর কখনো আগের বাংলাদেশে ফিরে যাবে না। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, শেখ হাসিনা যদি টিকে থাকে, এখানে আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের যোগাযোগের, সোশ্যাল মিডিয়ায় বিচরণের যতটুকু স্বাধীনতা ছিল, হুম। এর খুব সামান্যই হয়তো থাকবে, এবং সেটা সম্পূর্ণরূপে এই সরকারের কন্ট্রোলে থাকবে। সরকার চাইলে যে কোনো সময় সেটা কেড়ে নিতে পারে, এবং যে কোনো সময় চাইলে একটুখানি খুলে দিতে পারে, এবং যেটুকু তারা খুলে দিবে তারা হুম। সেই আয়োজন করবে যে সেই খুলে দেওয়ার সর্বোচ্চ বেনিফিট, মানে 90 ভাগেরও বেশি বেনিফিট তারা নেওয়ার এবং চেষ্টা এটা করবে। প্রমাণও হয়েছে গত 4 দিন 5 দিন ধরে বন্ধ থাকার ফলে তার তার অনেক কিছু করতে সক্ষম হয়েছে, সহজ হয়েছে, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এই গণমাধ্যমকে বা সোশ্যাল মিডিয়াগুলোকে বন্ধ রাখার ক্ষেত্রে আরো হয়তো কার্যকরী ভূমিকা সামনের সময় রাখতে পারে, আপনি মনে করেন এরকম? কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যটা আপনি শুনেছেন, মোটামুটি তিনি ক্ষমতার লোভী নন, তিনি পালিয়ে যাওয়ার মানুষ নন, তিনি রয়ে গেছেন। এরপরও তিনি এই যে সাগর দেখেন, এটা কিন্তু তিনি পুরনো কোনো কথা বলেননি। এই যে তার ক্ষমতার লোভ নেই, উনি ক্ষমতার ধার ধারেন না, হ্যাঁ, এই কথা তো তার খুবই একটা জনপ্রিয় উক্তি, মানে জনপ্রিয় মানে তার কাছে আর কি, মানে তিনি এটা সব সময় বলেন, বলতে অভ্যস্ত তিনি। আহ আরেকটা হলো যে মিডিয়ার কথা আপনি বললেন। আহ আপনি প্রশ্নটা শেষ করুন মিডিয়া সম্পর্কে। হ্যাঁ,